শুরু করে ফেলছি। থ্যাংক ইউ। আচ্ছা আছি আমি, সমস্যা নেই। আসসালামু আলাইকুম। এই সকলে একটু শেয়ার করবেন, শেয়ার করে রেখে দেন, সকলে শেয়ার করেন, যারা যারা শেয়ার করেন তারা একটু লেখেন যে শেয়ার। প্রথমত আমার প্রশ্ন হচ্ছে, যারা যারা পরীক্ষা দিলেন তাদের পরীক্ষাটা কেমন হয়েছে? কেউ কিন্তু এখনো বলেননি স্যার কেমন হয়েছে, সহজ হয়েছে নাকি কঠিন হয়েছে, এটা কিন্তু কেউই বলেননি এখন পর্যন্ত। যাই হোক, আশা করি সবাই ভালো আছেন। এতক্ষণ সদগুলো দেখলেন। আমি সাধারণ জ্ঞান পড়াই, তো দেখি আমি সাধারণ জ্ঞানে কি কি আছে। প্রশ্নের উত্তরগুলো কিন্তু আপনারাই দিবেন, প্রত্যেকে কমেন্টস করবেন। আমার উত্তরটা পরে, উত্তরটা তো দেওয়াই আছে তাই না, ও দেখেই বলতে পারবেন। আচ্ছা যাই হোক, তারপর আপনারা কমেন্টস করবেন। দেখেন প্রথমত আমরা আসি যে প্রশ্নটা আসলো। প্রথমত সেটা হচ্ছে বেবিলনের ঝুলন্ত উদ্যান কোথায় অবস্থিত? বেবিলনের ঝুলন্ত উদ্যান কোথায় অবস্থিত? আচ্ছা, এটা ইরাকে অবস্থিত। এই বেবিলনের ঝুলন্ত উদ্যানটা কিন্তু তৈরি করেছিলেন নেবুচাঁদ নেজার, রাজা নেবুচাঁদ নেজার। হ্যাঁ, এটাও কিন্তু আজকের দেখবেন বেবিলনের ঝুলন্ত উদ্যান দিয়ে আসছে কোথায় অবস্থিত। পরে আর একটা পরীক্ষায় আসলো নেবুচাঁদ মানে বেবিলনের ঝুলন্ত উদ্যান কে তৈরি করেছিলেন? নেবুচাঁদ নেজার। তো আমাদের যে সমস্যাটা হচ্ছে আমরা শুধু প্রশ্নের উত্তর মুখস্থ করি। তবে প্রশ্নটা যে টপিকস থেকে আসলো, এই টপিকসটা যদি একবারে পড়ে ফেলতে পারেন, তাহলে ওই টপিকস থেকে আসা পরবর্তী উত্তরগুলো কিন্তু আপনারা জেনে নিতে পারবেন অথবা দিতে পারবেন। এই ভুলটা আর করবেন না, সবসময় ওই টপিকসটা পড়ে নেবেন। তাহলে বেবিলনের ঝুলন্ত উদ্যান কোথায় অবস্থিত? এটা হচ্ছে কোথায়? ইরাকে অবস্থিত। এটা তৈরি করেছিলেন নেবুচাঁদ নেজার 606 খ্রিস্টপূর্বাব্দে। হ্যাঁ, এটা মনে রাখবেন। ওকে, যাই হোক, এরপরে আসেন দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে কমনওয়েলথ এর ব্যতিক্রম রাষ্ট্র যা ব্রিটিশ শাসনের অধীনে ছিল। প্রথমত একটু বলেন তো, কমনওয়েলথ কত সালে গঠিত হয় এবং কমনওয়েলথ কি? আপনাদের কাছে আমার প্রশ্ন। হ্যাঁ, কমনওয়েলথ কি এবং কমনওয়েলথ কত সালে গঠিত হয় বলেন তো। আর কমনওয়েলথের সদস্য কয়টা রাষ্ট্র? কেউ পারবেন? ওকে, উত্তরগুলো দিতে থাকেন। কমনওয়েলথের একমাত্র ব্যতিক্রম রাষ্ট্র যেটা ব্রিটিশ শাসনের অধীনে ছিল না। আমি যে প্রশ্নটা করেছি তার উত্তরটা কিন্তু এর মধ্যেই দেওয়া আছে। অর্থাৎ কমনওয়েলথ হচ্ছে ওই সংগঠন যা ব্রিটিশ কলোনিভুক্ত বা ব্রিটিশ শাসনভুক্ত যে রাষ্ট্রগুলো ছিল, সেই রাষ্ট্রগুলোর একটা সংগঠন, এটাকে বলা হয় কমনওয়েলথ। এই ব্রিটিশের অধীনে ছিল না, শাসন করেনি, তারপরও কমনওয়েলথের সদস্য হচ্ছে মোজাম্বিক। কোন রাষ্ট্র? মোজাম্বিক রাষ্ট্রটি। আর বলতে পারেন বাংলাদেশও কিন্তু কমনওয়েলথের সদস্য। এই বাংলাদেশের কমনওয়েলথের সদস্য হয় কত সালে? বাংলাদেশ কমনওয়েলথের সদস্য হয় কত সালে, কেউ কি বলতে পারবেন? বাংলাদেশ কিন্তু কমনওয়েলথের সদস্য হয় 1972 সালের 18 এপ্রিল, এবং এই সংগঠনের মাধ্যমেই কিন্তু বাংলাদেশ আন্তর্জাতিক অঙ্গনে পা রেখেছিল। ওকে, যারা এইমাত্র যুক্ত হলেন সবাইকে আরো একবার শুভেচ্ছা জানাচ্ছি এবং রিকোয়েস্ট করছি আজকের লাইভটি আরেকবার শেয়ার করে দিবেন। আর সেই সাথে সবাইকে জব অ্যাচিভমেন্ট জব প্রোগ্রামের পক্ষ থেকে আবারও শুভেচ্ছা। ওকে, এরপরে আসেন, এরপরে যে প্রশ্নটা আসলো, আচ্ছা বলেন তো বাংলাদেশ কমনওয়েলথের কততম সদস্য? একটু বলতে পারেন কিনা দেখেন তো। কততম সদস্য বলেন তো কমনওয়েলথে? 32তম সদস্য কিন্তু। তাহলে দেখেন, আমি কিন্তু টোটাল টপিকসটাই আপনার কাছে একজন বলেছেন 44টি, না 44টি না, একটু ভালোভাবে আরেকটু বলেন। হ্যাঁ, আমরা নেক্সট প্রশ্নে যাই। নেক্সট প্রশ্ন হচ্ছে বাংলাদেশের কোন নৃগোষ্ঠীর উৎসব সাংগ্রাই? বলেন তো কোন নৃগোষ্ঠীর উৎসব সাংগ্রাই? এটা হচ্ছে মারমা। এটা হচ্ছে মারমা। মারমা নৃগোষ্ঠীর উৎসব হচ্ছে সাংগ্রাই। আমি আপনাদেরকে একটু টেকনিক দিয়েছিলাম, সেটা হচ্ছে প্রথমত আমাদের নৃগোষ্ঠীদের মধ্যে সবচেয়ে বড় হচ্ছে চাকমা। এরপরে দ্বিতীয়ত হচ্ছে মারমা। মারমার কিন্তু অপর নাম মগ, জানেন কিনা? আবার এই মারমার অপর নাম কিন্তু রাখাইন, জানেন কিনা? তিনটা আমরা আলাদা আলাদা পড়লেও তিনটাই কিন্তু একই গোষ্ঠী।
যখন এই মগ জাতিগোষ্ঠীরা পর্বতে বসবাস করে তখন তাদেরকে বলা হয় মারমা। যখন এরা গহীন অরণ্যে বসবাস করে তখন তাদেরকে বলা হয় মগ। আর যখন এই জাতিগোষ্ঠীটা এই সমতলে বসবাস করে তখন কিন্তু তাদেরকে বলা হয় রাখাইন। আর তৃতীয় বৃহত্তম হচ্ছে ত্রিপুরা। কোনটা? ত্রিপুরা। ত্রিপুরা। তাহলে চাকমা, মারমা, ত্রিপুরা। আমরা একটা বিষয় মনে রাখি, তিনটা গোষ্ঠীর উৎসবকে একত্রে বৈশাখী বলে। কি বলে? বৈশাখী বলে। তাহলে মনে রাখবেন আমরা সিকোয়েন্স করছি 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার। উৎসবের ক্ষেত্রে আমরা ধরবো 3 নাম্বার, 2 নাম্বার, 1 নাম্বার। 3 নাম্বারে যেটা সেটা প্রথমে আসছে, তার মানে বই মানে বৈশুখ। আর সা মানে সাংরাই মারমাদের, আর বি মানে বিজু চাকমাদের। বাস, সহজ। তাহলে মারমাদের উৎসবটা কি? সাংরাই। সাংরাই কাদের উৎসব? মারমাদের। আশা করি বুঝতে পেরেছেন। ওকে ওকে, এরপরে আসেন আমাদের পরের প্রশ্ন, নাসার সদর দপ্তর কোথায়? নাসার সদর দপ্তর এটা পড়ে নেবেন ওয়াশিংটন ডিসিতে। এই নাসার সদর দপ্তর, এটা কিন্তু রিসেন্ট একটা ঘটনার কে কেন্দ্র করে এই প্রশ্নটা এসেছে। আপনারা তো, আমি বারবার ক্লাসে বলি, আপনারা একটু পত্র পত্রিকা দেখবেন, খবর দেখবেন, হ্যাঁ, তাহলে এই বিষয়গুলো খুব তাড়াতাড়ি ভালোভাবে জানতে পারবেন। কিন্তু আপনারা হচ্ছেন ফাটাকেষ্ট, খবর দেখেন না, খবর পড়েন না, খবর তৈরি করেন। অ্যাচিভমেন্ট সাম্প্রতিক বুলেটিন আমাদের বের হয়ে গেছে। ওকে ওকে, আজকে থেকেই বের হয়ে গেছে। এখানেও আছে, সুন্দর করে দেওয়া আছে, সুন্দরভাবে দেওয়া আছে। হ্যাঁ, সুন্দর। এটা কি পরীক্ষাটা হওয়ার পরে করছেন এই বুলেটিনটা, নাকি আগে? না, এটা হচ্ছে গতকালকের করছেন মনে হয়। গত পরশুদিন করা হয়েছে। আমরা হচ্ছে আজকে সব জায়গায় দেওয়া হয়েছে। এটা কিন্তু গত পরশু করেছে। আমরা কিন্তু জানতাম না যে পরীক্ষা আসবে। এটার ভিতরে কিন্তু এই প্রশ্নের উত্তরগুলো আছে, মিলিয়ে দেখবেন এই বুলেটিন থেকে। যারা যারা আমাদের পেইড বেসে আছে তাদেরকে কিন্তু এটা ফ্রিলি দেওয়া হচ্ছে এবং তারা রিপ্লাই গুলো দিবে আশা করি। তো নাসার সদর দপ্তর, কারণ হচ্ছে কিছুদিন আগে একটা খবর এসেছিল, নাসা এখন তাদের গবেষণা কাজে বাংলাদেশিদেরকে সরাসরি ওই কাজগুলো দেখার অনুমোদন দিবে, সেই বিষয় থেকে কিন্তু এই প্রশ্নটা এসেছে। ওকে, তো আসেন আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। এত উপরে কেন? ওকে, 50 নম্বর না? 50 নম্বর, জুলাই গণ অভ্যুত্থানে শহীদ আবু সাইদের বাড়ি কোথায়? এটা মনে হয় প্রশ্নটা না করাই ভালো ছিল, তাই না? এটা সবাই পারেন, আবু সাইদের জেলা কোথায়? হ্যাঁ, আশা করি এটা সবাই পারবেন। এটা বলার আর কিছু নাই, এটা হচ্ছে রংপুরে অবস্থিত। এরপরে আসেন 51 নম্বর প্রশ্ন, বাংলাদেশে পালনকৃত সবচেয়ে বেশি দুধ উৎপাদনকারী গাভীর জাত কোনটি? এই গাভীর জাতটা কোনটা বলেন তো? এটা হচ্ছে হলস্টাইন ফ্রিজিয়ান একটা গাভী আছে। কৃষি শিক্ষায় আমরা এটা পড়িয়ে থাকি। কৃষি শিক্ষা আমরা মনে করি যে কৃষি শিক্ষা এটা তেমন একটা দরকার নাই, সাধারণ জ্ঞানে এইগুলো মানে কৃষি এবং আমাদের শিল্প বাণিজ্য এগুলোতে আমরা ধরতেই চাই না। এগুলো ধরতেই চাই না। তাহলে এখানে কিন্তু প্রমাণ করেছে যে কৃষি বিষয়টাও আমাদের জন্য, আমি মনে করি কৃষি বিষয়ক প্রশ্ন আরো বেশি করা উচিত। আমরা এত আপডেট হয়েছি, আমাদের কৃষি ক্ষেত্রে আমাদের কোনো নজর নেই, আমাদের খাদ্যই উৎপাদন হয় না। যে টাকা উৎপাদন করতেছে ওই টাকাটা আবার খাদ্য কিনতে যাচ্ছে। সুতরাং বেশি বেশি খাদ্য উৎপাদন করেন, এই গরুটারও কিনেন। হ্যাঁ, আজকের গিয়ে কিনবেন, তাহলে পরবর্তীতে নিজের ঘরেই উত্তর। হ্যাঁ, তাহলে আপনি উত্তর দিতে পারবেন। ওকে, আশা করি বুঝতে পারলেন। এরপরে আসেন, উয়ারি বটেশ্বর কোথায় অবস্থিত? উয়ারি বটেশ্বর, আমি আপনাদের প্রাগ ঐতিহাসিক কালের ইতিহাসে একটা কথা বলে থাকি যে যেই বিষয়গুলো আমাদের লিখিত আকারে পাইনি, মাটি টাটি খুঁড়ে এগুলো আমরা পেয়ে থাকি, এগুলোকে প্রাগ ঐতিহাসিক বলে। এর মধ্যে একটা ইতিহাস হচ্ছে উয়ারি বটেশ্বর। উয়ারি বটেশ্বরটা হচ্ছে আমাদের, কি হইলো এটা, যায় না কেন? ওকে, ঠিক আছে। উয়ারি বটেশ্বরটা এটা কোথায় অবস্থিত? নরসিংদীতে অবস্থিত। আর মনে রাখবেন এই উয়ারি বটেশ্বরটা দ্বারা যারা প্রত্নতাত্ত্বিক তারা কিন্তু ধারণা করেছে আজ থেকে 25,000 বছর পূর্বে এই নরসিংদীর এই অঞ্চলে নগর সভ্যতা গড়ে উঠেছিল। হ্যাঁ, এই উয়ারি বটেশ্বর পড়বেন, তারপরে মহাস্থানগড় পড়বেন, আরো প্রত্নতাত্ত্বিক যে নিদর্শনগুলো আছে, আমাদের ময়নামতি আছে। হ্যাঁ, এই বিষয়গুলো একটা টপিকস, আলাদা একটা টপিকস। এই টপিকস গুলো একবারে নোট করে নেন, বিভিন্ন পরীক্ষা এগুলো আসে, তো টপিকস ধরে ধরে নোট করেন। ওকে,
এরপরে ভাওয়াইয়া, ভাওয়াইয়া হচ্ছে রংপুরের কেউ আছেন এখানে? রংপুরের ভাওয়াইয়া গান, রংপুর অঞ্চলের একটা গান। ভাওয়াইয়া কেউ যদি গাইতে পারেন তাহলে এক কলি একটু গাইয়া শোনান আমাদেরকে। হ্যাঁ, ও কি গাড়িয়াল ভাই, এটা ভাওয়াইয়া না? কত রব আমি পন্থের দিকে চাহাইয়া রে। কণ্ঠ তেমন একটা ভালো না, আপনারা আছেন তো, ঠিকঠাক বসে থাকেন। হ্যাঁ, ওকে। এরপর আসেন বিখ্যাত সাধক সুলতান বলবীর হবে না, এটা বলখি হবে। হ্যাঁ, এটা কি হবে? বলখি। বলখির মাজার কোথায়? বলখি কথাটা কোথা থেকে আসছে জানেন? আফগানিস্তানের বলখ নামক একটা জায়গা আছে, সেই জায়গার উনি শাসক ছিলেন, ওখান থেকে আসছে। মহাস্থানগড়ে, এক্স্যাক্টলি মহাস্থানগড়ে। মহাস্থানগড় কোন অঞ্চলের রাজধানী ছিল? পুন্ড্রনগরের রাজধানী ছিল কিন্তু। হ্যাঁ, এখানে 14 শতকে এই শাহ সুলতান বলখি যখন আসেন, তা 14 শতকে মূলত 1342 সালে তিনি কিন্তু এখানে আগমন করেন, এই মহাস্থানগড়ে। ওকে, তো গেল। এরপরে যে প্রশ্নটা আসছে সেটা হচ্ছে সৌরজগতের সবচেয়ে বড় গ্রহের নাম কি? মনে রাখবেন, বানান যেটা বড় সেইটাই সবচেয়ে বড় গ্রহ, বৃহস্পতি। ওকে, বৃহস্পতি গ্রহটা সবচেয়ে বড়। এটা ভূগোলের একটা প্রশ্ন, এগুলো আপনারা পারা উচিত আমি মনে করি। নিচের কোনটি পাললিক শিলা? পাললিক শিলা কাকে বলে বলেন? পাললিক শিলা কাকে বলে? পলি পরে 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 যে শিলাগুলো গঠিত হয়েছে, আমাদের ভূত্বক গঠনে অবদান রেখেছে, সেটাকে বলা হয় পাললিক শিলা। মনে রাখবেন, পাললিক শিলার 3টা ভাগ আছে। 3টা ভাগের মধ্যে একটা হচ্ছে বায়োলজিক্যাল শিলা। হ্যাঁ, এই বায়োলজিক্যাল শিলার ভিতরে 2টা শিলা আছে, একটা হচ্ছে কয়লা আর একটা হচ্ছে চুনা পাথর। হ্যাঁ, চুন, যেটা চুন। একটা হচ্ছে কয়লা আর একটা কি? চুন। তাহলে কয়লা আর একটা চুন, কয়লা আর একটা চুন, 2টা লিখে রাখবেন। আজকের কয়লা আসছে, কালকের চুনও আসতে পারে। ওকে, তাহলে পাললিক শিলা হচ্ছে কয়লা, উত্তর খ। এরপর আসেন, কোনটি উচ্চ ফলনশীল ঘাস? ঘাস, এটা নেপিয়ার। জানেন, নেপিয়ার প্রায় 4 থেকে 5 বছর পর্যন্ত একাধারে ফলন দিয়ে থাকে, উচ্চ ফলনশীল। হ্যাঁ, নেপিয়ার। ওকে, এরপরে আসেন, বাংলাদেশের সবচেয়ে বড় দ্বীপ কোনটা? বড় দ্বীপ, একটা দ্বীপ নিয়ে একটা জেলা। হ্যাঁ, মনে রাখবেন, সেটা হচ্ছে ভোলা। গতকালকে রাত্রে খুব প্রচন্ড ঝড় হয়েছে ভোলায় কিন্তু। হ্যাঁ, আমাকে অনেক স্টুডেন্ট জানাইছে। ওকে, এই জন্য মনে আজকের পুরো পরীক্ষার প্রশ্নটা দিছে। এই ঝড়টারও আমাদের জীবনেও ঝড় বয়ে আনে সামুদ্রিক থেকে। হ্যাঁ, ওকে। এরপর আসেন, জাতিসংঘের বর্তমান মহাসচিব কোন দেশের নাগরিক? ওই দিনকার আসলো পাঞ্জাবি টাঞ্জাবি পরে ডক্টর ইউনূসের সাথে ছবি তুলে গেছে, আর আমাদের প্রশ্নপত্র বাড়াই দিয়ে গেছে, কেমন লাগে? আর উনি দীর্ঘদিন প্রায় 8 বছর পর্যন্ত কিন্তু তিনি পর্তুগালের নাগরিক। হ্যাঁ, তিনি কিন্তু আছেন। তিনি এই পরপর 2বার, দ্বিতীয়বারের মতো কিন্তু ক্ষমতায় আসছেন। নাম কি বলেন তো? অ্যান্টোনিও গুতেরেস, মনে থাকে জানো? হ্যাঁ, বাংলাদেশ ও মিয়ানমারকে বিভক্তকারী নদীর নাম কি? শুনেন, বাংলাদেশ চিনেন তো? বাংলাদেশ চিনেন না? এই হচ্ছে বাংলাদেশ, মনে করেন যা আঁকি এটাই হচ্ছে বাংলাদেশ। হ্যাঁ, এই হচ্ছে বাংলাদেশ। 2টা দেশের সীমান্ত আছে, এইখানে রাঙামাটির এরপর থেকে এইখানে হচ্ছে মিয়ানমার, আর এখান থেকে এই পর্যন্ত টোটালটা হচ্ছে ভারত। 2টা নদী 2টা দেশ থেকে বাংলাদেশকে পৃথক করেছে। এইখানে হচ্ছে নাফ নদী, এইখানে হচ্ছে নাফ নদী, আর এইখানে হচ্ছে হারিয়াভাঙ্গা নদী। সারা জীবনের জন্য মনে রাখেন, একটা হারিয়াভাঙ্গা আর একটা নাফ, এই 2টা নদী 2টা দেশ থেকে আমাদেরকে কি করেছে? বিভক্ত করেছে। তাহলে নাফ নদী এক্স্যাক্টলি অ্যান্সার। সকলকে আবারও ধন্যবাদ জানাচ্ছি অ্যাচিভমেন্টের পক্ষ থেকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। সবাইকে